সুপ্রিয় দর্শক, আমি পারমিতা হিম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় কোন পথে বিএনপি, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বি এম মোজাম্মেল হক, এমপি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। উপস্থিত আছেন সাখাওয়াত হোসেন সায়ন্থ, সম্পাদক, ধানের শীষ, এবং আরো রয়েছেন জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়ক, গণসংহতি আন্দোলন। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন, আর এর জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য আমাদের পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব আজকের প্রধান শিরোনামগুলো। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাস লরি সংঘর্ষে নারী ও শিশু সহ 9 জন নিহত। বিশৃঙ্খল সড়ক ব্যবস্থাপনার কারণেই ঘটছে প্রাণহানি, মত বিশেষজ্ঞদের। বেগম জিয়াকে কারাগার থেকে আদালতে হাজিরের বিষয়ে সিদ্ধান্ত 13ই মার্চ, ওই দিন পর্যন্ত জামিন বহাল। মুক্তি দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির বিক্ষোভ। গত বছরের চেয়ে 14,000 টাকা বাড়িয়ে হজ প্যাকেজ মন্ত্রিসভায় অনুমোদন। সর্বনিম্ন 3,31,000 টাকা নির্ধারণ। রোহিঙ্গা গণহত্যায় সূচিকে দায়ী করলেন নোবেল জয়ী 3 নারী। মিয়ানমারের জেনারেলদের ওপর নিষেধাজ্ঞা আরোপে একমত ইইউ। এবং দুর্ঘটনাবশত বাথটাবে ডুবে মৃত্যু হয়েছে প্রখ্যাত অভিনেত্রী শ্রীদেবীর। ফরেনসিক রিপোর্ট, রাতেই মরদেহ পৌঁছাবে মুম্বাইয়ে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় এখন জেলে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেকগুলো মামলা মাথায় নিয়ে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। নির্বাচন সামনে রেখে দেশের বৃহত্তম এই দলটিকে ঘিরে চলছে নানা সমীকরণ, জল্পনা কল্পনা। আর এসব নিয়ে আমাদের আজকের আলোচনা কোন পথে বিএনপি। আমাদের সঙ্গে আলোচকরা রয়েছেন। প্রথমে জোনায়েদ সাকির কাছে যাব। তিনি একটি কথা বলছিলেন যে দেশে কি এখন শুধুমাত্র খালেদা জিয়া বা বিএনপি কেন্দ্রিক আলোচনা চলছে কিনা। আপনার কাছে এই মুহূর্তে যে পরিস্থিতিতে বিএনপি আছে, এটাকে আপনি কতটা গুরুত্ব দিয়ে দেখছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি যে আজকে সড়ক দুর্ঘটনায় 9 জনের প্রাণহানি হলো, এবং এই দুর্ঘটনা আমরা প্রতিদিন খবর পাচ্ছি, এবং এটা আপনি শুরুতেই বললেন যে বিশেষজ্ঞরা বলছেন যে বিশৃঙ্খল যে পরিস্থিতি সড়ক ব্যবস্থাপনার মধ্যে, সেটাই এই দুর্ঘটনার কারণ। আসলে কি এটা দুর্ঘটনা নাকি এটা কাঠামোগত হত্যাকাণ্ড, এ নিয়ে কিন্তু বহুদিন ধরে কথাবার্তা বলা হয়েছে যে আসলে এই যে আমরা দৃশ্যত দেখি যেটা একটা দুর্ঘটনা, কিন্তু এই ঘটনাগুলোর পেছনে যে অব্যবস্থাপনাটা আছে তার ফলে ঘটনাগুলো ঘটছে, এবং এই কারণেই এই জিনিসটাকে আসলে দুর্ঘটনা না বলে হত্যাকাণ্ড বলা উচিত। এবং হত্যাকাণ্ড যেহেতু সুনির্দিষ্ট একজন ব্যক্তির ইচ্ছাকৃত না হলেও এইটা কাঠামোগতভাবে হত্যাকাণ্ডটা হচ্ছে কাঠামোগত অব্যবস্থাপনার কারণে। ফলে সেই জায়গাটাতে আসলে মনোযোগ দেওয়া দরকার, এবং আমরা এই ধরনের নাগরিক প্রশ্নগুলোকে রাজনৈতিক ডামাডোলের মধ্যে হারিয়ে যায়, আলোচনার মধ্যে থাকে না, এবং এই ব্যবস্থাপনার যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের উপর যে চাপ তৈরি হওয়া দরকার সবসময়, সেই চাপটাও অনেক সময় দুর্বল হয়ে যায়। তো এই জিনিসগুলো তোলা দরকার। রাজনীতিতে যে জিনিসটা আসলে এখন অবস্থা আছে, তো অনিশ্চয়তা আছেই, অনিশ্চয়তা ছিলই, যেমন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে, এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকার ফলে অন্য সকল ক্ষেত্রেই অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন আরও অনিশ্চয়তায় নতুন মাত্রা যুক্ত হয়েছে, কেননা বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং তাদের প্রধান নেতা এখন জেলে আছেন। কাজেই বিএনপির পক্ষ থেকে তারা নানানভাবে এই জিনিসটাকে নিয়ে তারা তাদের আন্দোলন এবং কাজ করার চেষ্টা করছেন, এবং নির্বাচন নিয়েও তারা বক্তব্য দিচ্ছেন যে তাদের দলের নেত্রীকে জেলে রেখে তারা নির্বাচনে অংশ নেবেন না। ফলে এইটা আরও একটা নতুন মাত্রা যুক্ত হয়েছে। এর আগে নির্বাচন কোন ব্যবস্থাপনার অধীনে হবে সেটা নিয়েও তো পার্থক্য কিংবা সে নিয়ে যে সংশয় এবং অনিশ্চয়তা সেটা তো আছেই। এখন এই প্রশ্নটার সমাধানটা কি, সেই জিনিসটা নিয়ে তো আসলে আমাদের আলোচনা সবসময় হয়। একটা সমঝোতার মধ্য দিয়ে আস্থাপূর্ণ পরিবেশে আমরা সকলকে নিয়ে নির্বাচনে যাব, নাকি আমরা কেউ আসুক বা না আসুক নির্বাচন তার গতিতে হবে। তো এখন আইন অনুযায়ী অনেক কিছুই হয়তো আমরা জায়েজ করতে পারি, কিন্তু সেটা আসলে নৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে জায়েজ হয় কিনা। যদি না হয় তাহলে সেই রাজনৈতিক যে পার্থক্য কিংবা বিভাজন,
সেটা দেশকে কি নিশ্চয়তার দিকে যায়, কিংবা দেশের উন্নতি কিংবা সকল মানুষের নিরাপত্তার জায়গা থেকে সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, নাকি আরো সংকটের মধ্যে ফেলে? সুতরাং এগুলো সবাই জানা জিনিস যে আমরা যদি বিভাজনের রাজনীতি থাকে, যদি অংশগ্রহণমূলক নির্বাচন না হয়, যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে দেশের মধ্যে আরো সংকট বাড়বে এবং সেই সংকট আমাদেরকে নানান ধরনের বিপদে ফেলবে। এক, অভ্যন্তরীণ দিক থেকে বিপদে ফেলবে। দুই, আমরা যে সমস্ত আন্তর্জাতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি, আমাদের চারপাশে এখন নানান ধরনের চ্যালেঞ্জ আসছে। একদিকে বঙ্গোপসাগর কেন্দ্রিক চ্যালেঞ্জ আছে, একদিকে রোহিঙ্গা চ্যালেঞ্জ আছে, অন্যদিকে আসাম থেকে নতুন ধরনের চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসছে। এইগুলো আমরা কিভাবে মোকাবেলা করব? সেটা যদি আমাদের রাজনৈতিক দলগুলো একদল হয়ে যায় না, রাজনৈতিক দলগুলোর মধ্যে মানে প্রতিদ্বন্দ্বিতা থাকে, নানা ধরনের, এমনকি খুবই সাংঘর্ষিক অবস্থাও থাকে, কিন্তু রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সকলে অংশীদার থাকে, এরকম যদি একটা জায়গা তৈরি হয়, তাহলে কিন্তু জাতীয় ঐক্য তৈরি হয়ে যায়। জাতীয় ঐক্য কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব দহরম মহরম এরকম না। রাজনৈতিক দলগুলো একটা নির্দিষ্ট রাজনৈতিক ব্যবস্থার অধীনে তারা ক্রিয়া করেন। সেখানে কতগুলো শর্ত থাকে। একটা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা, দুই হচ্ছে একটা আইন আদালত সহ ন্যায় বিচারের ব্যবস্থা, তিন হচ্ছে এই দুটো জিনিসকে কার্যকর রাখার জন্য কতগুলো প্রাতিষ্ঠানিক ক্ষমতা, ভারসাম্য প্রতিষ্ঠান, যেগুলো সরকারের একচেটিয়া ক্ষমতাটাকে ন্যূনতম ভারসাম্যের জায়গায় রাখবে। এই তিনটে জিনিস শর্ত পূরণ করতে হলে আমাদের সংবিধান বর্তমানে যে ধরনের ক্ষমতা কাঠামোর মধ্যে চলে, মানে দিয়েছে আমাদেরকে রাজনীতিতে, সেই ক্ষমতা কাঠামো সবসময় একচেটিয়া সরকার গঠনে সাহায্য করে। ফলে যারাই ক্ষমতায় গিয়েছে, আমরা অতীতে দেখেছি, বিএনপিও তাই করেছে, এর আগের যে সামরিক সরকার কিংবা তার আগে সব জায়গায় এগুলো হয়েছে। বর্তমান সরকারও এই যে ক্ষমতা কাঠামো, স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো, তার সম্পূর্ণ সুযোগ ব্যবহার করে রাষ্ট্রের উপর পরিপূর্ণ কর্তৃত্ব কায়েম করেছে। সমগ্র রাষ্ট্র, সরকার, দল এখন প্রায় একাকার মনে হয়। এই যে ন্যূনতম স্পেসটা না থাকা, ধরুন আজকে যে ঘটনাটা আমি বলবো, যে পরশুদিন যে ঘটনাটা ঘটেছে, বিএনপি একটা কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি নিয়েছে। আমি খুব বিস্মিত হলাম যে এই কর্মসূচিটার উপরও একটা তারা নানা ধরনের হামলা করলেন, মানে পুলিশ গরম পানি। বিস্মিত হলেন কেন? আপনি বিস্মিত হলেন এই কারণে ঘটনা হবে না। হ্যাঁ, না, আপনি কি ভেবেছিলেন এই ধরনের ঘটনা হবে না? এই ধরনের ঘটনা হবে না মানে হচ্ছে, ধরেন সরকারের দিক থেকে, সরকার তো মানে তার ক্ষমতার একটা শক্তপোক্ত জায়গায় আছে। সেক্ষেত্রে তারা কতদূর পর্যন্ত, তারা কোন কর্মসূচিকে করলে নিজেদের দিক থেকে জায়েজ হবে, তার যে হামলা কিংবা সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলে দোহাই দিয়ে, সেইটুকু তারা আর বিবেচনা করছে না। তাহলে কি তারা বিরোধী দলকে ভয় দেখাতে চাচ্ছে? সেটা কিন্তু অন্য একটা অর্থ হয়, যে বিরোধী দলকে ভয় দেখাতে চাচ্ছে বলে তারা হয়তো মানে উল্টো এটা সাইকোঅ্যানালিসিস কিংবা মনোবিশ্লেষণ করলে পাওয়া যেতে পারে যে সরকার নিজেরাই ভয় পাচ্ছে অথবা তারা নার্ভাস। এই জায়গাটা সরকারের কেন এরকম একটা চিন্তা আসলো যে এখন কালো পতাকা প্রদর্শনীতেও গরম পানি মারতে হবে, লাঠিচার্জ করতে হবে কিংবা গ্রেফতার করতে হবে, সেটা খুব আশ্চর্যজনক। আমার মনে হয় যে এটা নির্বাচনের পরিস্থিতিটাকে আরো ঘোলাটে করবে। কাজেই নির্বাচনের পরিস্থিতির জন্য আমাদের দরকার হচ্ছে একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় উত্তরণ, তার জন্য সংবিধান সংস্কার। সেটা এই মুহূর্তে যদি একেবারে আগামী নির্বাচনের যদি সম্ভব নাও হয়ে থাকে, তাহলেও আগামী নির্বাচনকে কেন্দ্র করে অবশ্যই একটা আস্থাপূর্ণ পরিবেশ তৈরি করা, যেটার মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক নির্বাচন পাবো। তাহলে বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক উত্তরণের দিকে যেতে পারবে। সেটা আওয়ামী লীগ, বিএনপি নির্বিশেষে, এবং আমরা যারা গণসংহতি সহ বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক দলগুলো আছি, প্রত্যেকেরই জন্যই এটা জরুরি, বাংলাদেশের জন্য এটা জরুরি, বাংলাদেশের জনগণের জন্য জরুরি। আমার মনে হয় যে বিএম মোজাম্মেল হকের কাছে এই প্রশ্নটির উত্তর জানতে চাই আমি। কালো পতাকা প্রদর্শনে যে পুলিশ যে বাধা দিয়েছে, হ্যাঁ, একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে এই বাধা দেওয়ার কারণ কি হতে পারে? যে কথাটি বললেন সাকিব ভাই, যে আওয়ামী লীগ কি ভয় পাচ্ছে, সরকার কি ভয় পাচ্ছে, এর উত্তর আপনি কে দেবেন? তার আগে আমি আপনার মাধ্যমে সময় টিভির দর্শক শ্রোতাদের শুভেচ্ছা এবং সালাম জানাই। এবং এই কথাটি বলার আগে, কালো পতাকা কথাটি বলার আগে সাকিব সাহেব অনেক কথা বলেছেন। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, নির্বাচন তার গতিতে হবে, নৈতিকতার প্রশ্ন, জাতীয় ঐক্য, অনেক কথা বলেছেন। সেই বিষয়গুলি কিন্তু আগে আলোচনা করতে হবে, তারপর কালো পতাকার বিষয়। নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, আমি আশ্বস্ত করতে চাই। নির্বাচন যথাসময়ে হবে এবং নির্বাচন কমিশনের আন্ডারে নির্বাচনটা হবে, এ নিয়ে কোনো নিশ্চয়তা আছে বলে, এবং নির্বাচনের তার গতিতে হবে। হ্যাঁ, নির্বাচন তার গতিতে হবে। এখানে নৈতিকতার প্রশ্নের কথা উনি বললেন, উনি কোন নৈতিকতার ভিত্তিতে বলেন এই নির্বাচনের কমিশনের আন্ডারে হবে না বা এই সরকারের অধীনে হবে না? কিসের আন্ডারে হবে, কিভাবে হবে, ওনার নৈতিক ভিত্তিটা কোথায়? নৈতিকতার কথা বললে তো আপনাকে একটা নিয়মের মধ্যে যেতে হবে, একটা শাসনতন্ত্রের মধ্যে যেতে হবে, সংবিধানের মাধ্যমে যেতে হবে।
এটি তো জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই কিন্তু এটিকে তৈরি করেছেন। এখন উনি জনগণের নির্বাচিত প্রতিনিধি না হয়ে উনি জনগণের ম্যান্ডেটের কথা কিভাবে দাবি করতে পারেন? ওনার কি এরকম কোনো, ওনাকে বলতে আমি যারা বিরোধী রাজনৈতিক দল যারা যেভাবে কথা বলেন তাদের সেটার কি গণতান্ত্রিক রাইট আছে? তাদের কি কোনো ম্যান্ডেট আছে এইভাবে কথা বলার? কোনো ম্যান্ডেট তাদের নেই। ম্যান্ডেট ছাড়াই তারা গায়ের জোরে কথা বলছেন। নির্বাচনের অনিশ্চয়তার কি প্রশ্ন আছে? কোনো প্রশ্নই আছে না। নির্বাচন হচ্ছে, নির্বাচন যথাসময় হবে, সংবিধান অনুযায়ী হবে, সংবিধানে যেভাবে লিপিবদ্ধ আছে সেভাবেই নির্বাচন হবে, সেভাবে আসতে হবে। এখন আন্দোলনের কথা বলেন, ওই কালোতল কলাতল, আমি একটা কথা বলি আপনাকে, একটা কথা বলি, কালো পতাকার কথা বলেন, জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য কিসের ভিত্তিতে হবে? যেখানে আপনার জাতীয় ঐক্যের প্রশ্ন আদর্শগত যেখানে বিরোধ থাকে। আমি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, আমি মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করি, পালন করি, এটাকে বাস্তবায়নের জন্য লড়াই করি। আর যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, ৭১-এর যুদ্ধ অপরাধী, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, তাদেরকে সেভ করার জন্য, তাদেরকে নিয়ে যারা রাজনীতি করে, তাদের সাথে আপনার ঐক্য কিভাবে হবে? আগে তো মৌলিক প্রশ্ন ঐক্য হতে হবে। মৌলিক যে আপনার রাষ্ট্রীয় কাঠামো, এটাই যারা বিশ্বাস করে না। বাংলাদেশে কাদের মোল্লার ফাঁসি হয়, পাকিস্তানের সংসদে সেটার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনয়ন করা হয়, আর তাদের নিয়ে আপনার রাজনীতি করবেন আর জাতীয় ঐক্য হয়ে যাবে। এটাই সাকি সাহেবকে আপনি মনে করেন এটা জাতীয় ঐক্য হবে? জাতীয় ঐক্য হতে পারে, আগে তো আপনাকে মূল কাঠামোতে আসতে হবে, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতে হবে, এটাকে ধারণ করতে হবে, এটাকে ধারণ করতে হবে, তারপর আপনি প্রশ্ন আনতে পারেন তখন কার কি ম্যান্ডেট আছে, কে মানুষের জন্য কথা বলে, মানুষের কল্যাণের জন্য কথা বলে। আজকে গত ৯ বছর এই সরকার ক্ষমতা আছে অব্যাহতভাবে, জনগণের ম্যান্ডেট নিয়ে আছে, এবং তারা যেই ওয়াদা দেশবাসীর কাছে করেছিল ২০০৮ সালের নির্বাচনের পূর্বে ১২ই ডিসেম্বর যুদ্ধ অপরাধীদের বিচার করব, সেটি করেছে। তারা বলছে ২১ সালের মধ্যে মধ্যমায়ের বাংলাদেশ হবে, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটালাইজড হয়েছে, ১৫ সালের মধ্যে নিম্ন মধ্যমায়ের দেশে পরিণত হয়েছে, তাই না? তারপরে আপনি বলেন আজকে উন্নয়নের রোল মডেলে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে না? মাথা পিছু আয় বেড়েছে না? ৪৪৫ মার্কিন ডলার থেকে ১৬১০ মার্কিন ডলারের মাথা পিছু আয়। তখন মানুষ ছিল ১৪ লক্ষ, আর এখন সেটি ১৪ কোটি, আর সেটি এখন ১৬ কোটিতে রূপান্তরিত হয়েছে, আয় বেড়েছে। আপনার রিজার্ভ ফান্ড ৫ বিলিয়ন থেকে ৩৪ বিলিয়নে এসেছে। কোথায় বিরোধী দল কথা বলছে না? টিভিতে বলছে, এই যে রিজভির কথা বললেন আপনি, রিজভি সাহেব, উনি তো প্রতিদিন সকালে দুপুরে সন্ধ্যায় অনর্গল সরকারের বিরুদ্ধে কথা বলছেন। দলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রী তার সম্পর্কে অনেক কথাই বলছেন। উনি নেতা, জাতিকে পথ দেখাবেন, উনি যেভাবে কাঁদেন, ইমোশন দিয়ে রাজনীতি করেন, উনি দেশের কি পরিবর্তন করবেন? এখন দেখেন বিএনপি ঘরানার একজন সাংবাদিক, উনি নাই, কাজী সিরাজ, ওনার সাথে আমি অনেক টক শোতে অংশগ্রহণ করেছিলাম। উনি বলেছেন বিএনপিকে উদ্দেশ্য করে, আমি শেষের দিকটা পড়ি, শেষের দিকে আপনার একটু শোনাই। স্বাধীনতা আন্দোলনের কোন পর্যায়ে শাসক গোষ্ঠী আন্দোলনকারীদের জন্য রাস্তায় ফুল বিছিয়ে রেখেছিল? আদর্শবাদী কোনো আন্দোলন জেল জুলুম মামলা মোকদ্দমার খরচ ছিল না? প্রশ্ন। শহীদ হয়তো হয়নি বহু গণতন্ত্রের সৈনিককে? প্রশ্ন। গুলির ভয়, মৃত্যুর ভয় থাকলে তো এত লোক মুক্তিযুদ্ধে যেত না, ৩০ লক্ষ শহীদ হতো না, ২ লক্ষ মা বোন ইজ্জত হবে জীবন দিত না? এই প্রশ্ন। কিন্তু রাজনৈতিক ঝুঁকি যারা ভয় পায়, সেসব কাপুরুষের জন্য রাজনীতি নাই। রাজনীতির পরিচয় দিবেন, বড় বড় পদ পদবি নেবেন, এটাকে বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন। বিএনপির ১২২ জন পদে, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন, ৩৫ জন, ৭৩ জন, যোগ করে ১২২ জন। এরা চাইলে সারা দেশ ঘুরে বেড়াতে পারে। এর কিছু বড় বড় পদ নেবেন, জেল জুলুমরে ভয় পাবেন, মাঠে দাঁড়াবেন না, মানুষকে সম্পৃক্ত করবেন না, বোমা মারবেন, আগুন সন্ত্রাস করবেন, আর মানুষ আপনাদেরকে ম্যান্ডেট দিয়ে দেবে। সুতরাং এই বিষয়গুলোকে আগে ফয়সালা করতে হবে। নৈতিকতার প্রশ্ন
বললেই আপনার আদর্শগত যদি ঐক্য না থাকে, আপনি বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করেন না, বাংলাদেশের মৌল বাংলাদেশের স্বাধীনতা কে বিশ্বাস করে না? সাকিব ভাইয়ের দল গণসংহতি আন্দোলন নাকি বিএনপি? আমি বুঝতে পারিনি কে বিশ্বাস করে না? বাংলাদেশের, আমি তো পরিষ্কার করে বললাম, বিএনপি যারা ৭১-এর মুক্তিযুদ্ধের দিনগুলোতে মুক্তিযোদ্ধাদের হত্যায় সহযোগিতা করেছে, মা বোনদের পাকিস্তানি হানাদার হাতে তুলে দিয়ে তাদেরকে ধর্ষিত হতে এবং হত্যায় সহযোগিতা করেছে, যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদেরকে নিয়ে যারা রাজনীতি করবেন তাদের সাথে কোনো বৈপরীত্য আছে নাকি? সেই নীতির যদি প্রশ্ন থাকে, দেশের স্বাধীনতায় যারা অস্তিত্বে বিশ্বাস করে না তাদের নিয়ে আপনি কিভাবে ঐক্য গড়ে তুলবেন? আগে তো আদর্শের ঐক্য হইতে হবে। ঐক্যটা তো মৌলিক একটা জায়গায় তো এক হইতে হবে, যে আমরা এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে স্বাধীনতায় বিশ্বাস করি, এখানে বাংলাদেশের স্বাধীনতার যে মৌল নীতি ছিল সেগুলিতে বিশ্বাস করি, তারপরে আমি দেশকে কি দেবো, দেশের মানুষকে কি দেবো, সেই কথাটি আসতে পারে। সেই কথা তখন বিএনপি বলতে পারে। আজকে দেখেন গত ৯ বছরে বিএনপি সেদিন কয়েকদিন আগে আমাদের দেখা দেখি ৩০ সালের কর্মসূচি ঘোষণা করেছেন, যেগুলো আমরা ২০০৮ সালের ১২ই ডিসেম্বর ২৯শে ডিসেম্বরের নির্বাচন আগে বলেছি, সেই ৮ বছর পরে বেগম খালেদা জিয়া বলেছেন। আর ৮ বছরে জনগণের কল্যাণে, জনগণের জন্য এই বিএনপি নামক রাজনৈতিক দলটি কোনো কর্মসূচি ছিল? শুধু তারা ব্যস্ত কিভাবে ক্ষমতায় আসবে, কোন পদ্ধতিতে ক্ষমতায় আসবে, কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে তাড়ানো যাবে, মুক্তিযুদ্ধের পক্ষের থেকে তাড়াতে হবে, এই ধ্যান ধারণায় ব্যস্ত ছিল। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের কথা বলতে হবে, মানুষকে ঐক্যবদ্ধ করতে পারলেই কিন্তু ওনারা যা চান সেটা পারবেন। মানুষের কল্যাণে কথা বলবেন না, কাজ করবেন না, আর মানুষ আপনাদের জন্য পাগল হয়ে যাবে এমন কি ভাবার কোনো কারণ নাই। চুপচাপ আছেন, এই যে অনেকগুলো আপনার দলের বিরুদ্ধে অনেক ধরনের নালিশ করলেন, আমি যেটা আপনার কাছে জানতে চাইবো, এই যে স্বাধীনতা বিরোধী বা স্বাধীনতার পক্ষে নয় এ ধরনের কথা বলা হয় একটি কারণেই, একটি বিশেষ দলের সাথে আপনাদের জোটের কারণেই। এই মুহূর্তে এই পরিস্থিতিতে এই ধরনের আপনারা বুঝতেই পারছেন আওয়ামী লীগের যে অনড় অবস্থান, ভবিষ্যতে আপনাদের পরিকল্পনা কি? কিভাবে আপনারা এই অবস্থান থেকে তাদেরকে টলাবেন? নির্বাচনমুখী পরিকল্পনা কি বিএনপির? আপনাকে ধন্যবাদ, দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং অনুষ্ঠানের আমার বক্তব্যের শুরুতে আমি একটা প্রত্যাশা রাখি আপনার কাছে, সেটা হলো সময় বন্টনে নিশ্চয়ই আপনি সুবিচার করবেন। যে সময় দিয়েছেন মোজাম্মেল ভাইকে, আমাকে ওই রকম একটু সময় দিবেন। আর আমি আমার সঙ্গে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের কাছে একটা প্রত্যাশা রাখি, সেটা হলো আমি যেহেতু অন্য কেউ কথা বলার সময় কথা বলি না, আমার টাইমটুকু নির্বিঘ্নে আমাকে কথা বলতে দেবেন। এবার আসেন আপনি মোজাম্মেল ভাই, আপনার প্রশ্নের উত্তরের আগে আমার কিছু কথা চট করে জবাব দিয়ে নেই। সেটা হলো সাকিব ভাইকে একটু কটাক্ষ করে বললেন যে ওনাদেরকে কথা বলার ম্যান্ডেট নাই। গণতান্ত্রিক দেশে স্বাধীনতা যে কথা বলবেন, হ্যাঁ, সঙ্গে সঙ্গে লিখে রেখেছি, আপনার সময় আপনি কাউন্টার দিয়ে, যে কথা বলার ম্যান্ডেট নাই, তারা এই সব কথা এই যে বলে কি করে। যদি এই ম্যান্ডেটের প্রশ্নই আসে, তাহলে আওয়ামী লীগকে সর্বপ্রথমে তওবা করে কথা বলা থেকে বিরত থাকতে হবে, কারণ তাদেরকে ২০১৪ সালের ৫ জানুয়ারি এদেশের মানুষ কোনো ম্যান্ডেট দেয়নি। এটি একটি স্বনির্বাচিত সরকার, যেখানে ১৫৪ জন বিনা ভোটে এমপির পদ দখল করে বসে আছে কাগজে কলমে, যেখানে ৫ থেকে ৭% বেশি ভোট পড়েনি, যেখানে ৪৫টা কেন্দ্রে একটি ভোটও পড়েনি, মানুষ ভোট দিতে যায়নি, যেখানে ভোট সেন্টারে কুকুরের ঘোরাফেরা আমরা ভিডিও ফুটেজে দেখেছি। এই নির্বাচন, সুতরাং ওইটা তওবা ওনাদেরকে আগে করতে হবে। এরপর আসেন যে অনিশ্চয়তা নাই কোথায়? বাংলাদেশে এই যে রাজনৈতিক সংকট, বড় দুইটা দল এবং তাদের অধীনে যে দুটি জোট, এইখানে এই বড় দুইটা দল একে অপরের প্রতি যে আস্থার সংকট, সেটা তো দীর্ঘদিনের পুরনো, এবং একে অপরের প্রতি কোনো আস্থা নেই, কারো অধীনে কেউ নির্বাচনে যেতে চায় না। সেই আস্থার সংকট থেকেই ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল। তার থেকে কি এদেশের একটি মানুষও বলবে যে উভয়ের প্রতি উভয়ের যে আস্থার সংকট ছিল সেটা থেকে কোনো উন্নতি হয়েছে আস্থার জায়গায়? সুতরাং কি করে আশা করে যে আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচন যাবে? ফলে সেই সংকট, অনিশ্চয়তা রয়েই গেছে। আগে অনিশ্চয়তা ছিল সহায়ক সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে, এই এমপিরা শপথে বহাল থাকবেন কিনা, যেটা
আপনারা আইন চেঞ্জ করে পরে করেছেন, যেটা আগে ছিল না, যেটা সংসদীয় গণতন্ত্রে কোথাও নেই, যেটা আর্মিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তর্ভুক্ত করা হয়েছিল আরপিও সংশোধন করে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সময়ে, যেটা পরে ওনরা এই 2013 সালে আবার সংশোধন করে তাদেরকে আলাদা করেছেন। এই নির্বাচন কমিশনের পুনর্গঠন নিয়ে যেখানে বিএনপি এবং দেশের অনেক রাজনৈতিক দলের আপত্তি আছে, নতুন করে শুরু হয়েছে বেগম খালেদা জিয়াকে একটি রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় যেভাবে জেলে নেওয়া, ফলে অনিশ্চয়তা আছে। এরপর দেখেন, আপনি যেই কথাটি আপনি প্রশ্ন করেছিলেন, প্রশ্নের উত্তর পাননি, সেটি হলো বিএনপিকে কালো পতাকা প্রদর্শনের মতো একটি নির্দোষ প্রোগ্রামও করতে দেওয়া হয় না। শুধু করতে দেওয়া না, কিরকম পরিণতি হয় গতকালের প্রথম আলোর এই ছবি তার প্রমাণ যে এইটা কি কোনোভাবে সম্ভব। হাইকোর্টের রায় আছে কিন্তু যে ইউনিফর্ম ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না, অথচ এই যে যেই অনাচার, যেইভাবে নিপীড়ন চালানো, মোয়াজ্জেম হোসেন আলালের মতো, নিশ্চয়ই আপনাদের এই প্রোগ্রামে উনি অনেকবার এসেছেন, ওনাকে যেইভাবে হায়নার মতো জাপটে ধরে কয়েকজন ধরে নিল, ওনাকে একটা হাত ধরে বলেই তো হয় যে আপনাকে অ্যারেস্ট করা হলো, চলেন। উনি কি দৌড়ে যাওয়ার মানুষ? কোনোদিন গেছেন? সেই লোককে যেভাবে নেওয়া হলো, মোস্তাফিজুর রহমান বাবুলকে যেভাবে ধরে পুলিশ ভ্যানে তুলে ফ্লোরে বসিয়ে যেভাবে চেপে নেওয়া হলো, নারী নেত্রীদের উপর যে কাজ করা হলো, বিএনপি মহাসচিব সেটি নিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে আসছেন যে এরকম করছেন কেন, তার উপর যেভাবে পানি মারা হলো, এই সব কিছু মিলিয়ে ওনরা একটা সমাবেশ করার অনুমতি দিবেন না। আপনাদের এইখানেই গত মাস দুই আগে অনুমতির গণতন্ত্র নামে একটা পর্বে আমি ছিলাম, এবং সেই দিন আপনারাই বলছিলেন গত 5 বছরে এইরকম অন্তত 7 থেকে 8টা বড় সমাবেশের অনুমতি বিএনপিকে দেয়নি। সেই ক্ষেত্রে ওনারা বলেন কি, বিএনপি নাশকতা করতে পারে, বিএনপি সহিংসতা করতে পারে, সেই ভয়ে দেন না। যদি সেই ভয় না করেন, তাহলে পটুয়াখালীতে কালকে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে সেখানে তার দলের লোকেরা সংঘর্ষে জড়িয়েছে। আজকে চট্টগ্রামে প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভায় সেখানে ছাত্রলীগের দুগ্রুপ সংঘর্ষে জড়িয়েছে। আপনার 8 তারিখে যেদিন বিএনপি চেয়ারপারসনের রায় হয়, সেদিন রূপগঞ্জে ওনাদের 2 গ্রুপ মারামারি করে নিহত হয়েছে। সিলেটে অস্ত্র উঁচিয়ে হেলমেট পরে গুলি করেছে, তার ছবি নামদাম পত্রিকা এসছে, কাউকে গ্রেপ্তারও করা হয় নাই, কিছুই করা হয় নাই। শাহবাগের মতো জায়গায়, যেখানে আপনার বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি এবং বারডেমের মতো 2টি গুরুত্বপূর্ণ হসপিটাল, তারপরেও কিন্তু রাস্তা অবরোধ করে মাসের পর মাস পুলিশি প্রোটেকশনে আন্দোলন হয়েছে। সুতরাং আন্দোলন হলে সবসময় যে পুলিশ এইভাবে উঠিয়ে দেয় সরকারি দলের, তাদের তো না। ঢাকা শহরকে অচল করে দিয়ে অসংখ্য প্রোগ্রাম করেছে বিএনপি। এরপরে আওয়ামী লীগের যে ক্যারেক্টার, বিএনপির আশঙ্কা থাকাই স্বাভাবিক। এবার শেষ একটা কনক্লুশন, এই বিষয়টার কনক্লুশনটা নিয়ে দেখেন কত বড় মস্করা। আওয়ামী লীগের মতো একটি বড় দলের, ঐতিহ্যবাহী দলের সাধারণ সম্পাদক, তিনি গতকাল বলছেন শান্তিপূর্ণ আন্দোলন অফিসে বা ঘরে বসে করেন, রাস্তায় মানুষের দুর্ভোগ বাড়িয়ে কেন? কত বড় মস্করা। পুলিশ অফিসার, একজন পুলিশের উপকমিশনার, তিনি বলেন সড়ক দখল করে চলাচলে বিঘ্ন ঘটানো শান্তিপূর্ণ কর্মসূচি হতে পারে না, তাই আমরা ব্যবস্থা নিয়েছি। ব্যবস্থা শুধুমাত্র বিরোধী দলের ব্যাপারে কেন? এরপর আসেন যে এই যেই অবস্থায় ওনারা গণতন্ত্রকে নিয়ে যাচ্ছেন, কালকে যে কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি করতে দিল না, এই যে এরকম করলো, 51 জনকে গ্রেফতার করলো, রিমান্ডে নিল, তার প্রতিবাদে আজকে একটা বিক্ষোভ মিছিল ছিল। সেটাকেও কাঁটাতারের বেড়া দিয়ে কনফাইন করে দিয়ে বিভিন্ন জেলায় এর বাইরে মিছিল বা বিক্ষোভ প্রদর্শন করতে দেয়নি। বিএনপি চেয়ারপারসনকে এই রায়ের পরে বিএনপি কোথাও কোনো সহিংসতা করেছে তার কোনো নজির আছে? কিসের ভিত্তিতে ওনারা করেন? ওনারা তো একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে নিজেরা 116 জনকে খুন করে ফেলেছেন। তাহলে বাংলাদেশের সন্ত্রাসের দায়ে যদি কর্মসূচি বন্ধ করতে হয়, প্রথমে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তাদের বন্ধ করতে হবে। এরপর আসেন আপনার প্রশ্নে, আপনি নাম বলেন নাই যে স্বাধীনতার প্রশ্নে বিএনপির সঙ্গে একটা বিশেষ দল আছে। আমি বলে দিচ্ছি, জামায়াত ইসলাম আছে, তো সেটাকে ইঙ্গিত করেছেন তো। জামায়াত ইসলামী বাংলাদেশে আমার মতে তারা তাদের চিন্তা মতো কখন কাকে সঙ্গী করবে এবং তাদেরকে কখন কারা সঙ্গী করবে, এই সুবিধাবাদী রাজনীতির চক্রে জামায়াত একটা গুটি। সেখানে আওয়ামী লীগও তাদের ব্যবহার করেছে, অথবা আওয়ামী লীগকে তারা ব্যবহার করেছে। 1986 সালে বাংলাদেশে প্রথমবারের মতো একটি স্বৈর শাসককে বৈধতা দেওয়ার যে নির্বাচন, যেখানে এই নির্বাচনে যারা যাবে তারা জাতীয় বেঈমান বলে বিবেচিত হবে, এইটা আওয়ামী লীগের সভানেত্রী লাল দিঘির ময়দানে বলে আসছিলেন। বলে আসার 48 ঘন্টার মধ্যে সেই নির্বাচনে গিয়েছিলেন। সেই নির্বাচনের সঙ্গী ছিল জামায়াত ইসলামী। 1995-96 সালে বিএনপির বিরুদ্ধে যে 173 দিন হরতাল হয়েছে, জ্বালাও পোড়াও হয়েছে, যে সহিংসতা হয়েছে, যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি
বিএনপিতে নির্বাচন হয়েছে, আন্দোলন হয়েছে, সেইখানে আওয়ামী লীগের সঙ্গী ছিল জামায়াত ইসলামী। আবার দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গী আছে জামায়াত ইসলামী। সুতরাং জামায়াত ইসলামের যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা, তাদের যে যুদ্ধ অপরাধের যে বিষয়, এটা নিয়ে তার কারো এই দেশের স্বাধীনতার পক্ষ শক্তির কারো দ্বিমত থাকার কথা না। কিন্তু বাংলাদেশের ভোটের রাজনীতি, কৌশলের রাজনীতিতে বড় দুটি দল জামাতকে স্পেস করে দিয়েছে। সেই দায় একটা বিএনপির ঘাড়ে চাপানো ঠিক হবে না। যদি এটা দোষণীয় ধরেন তাহলে এই দায় উভয় দলকেই নিতে হবে এবং এইখান থেকে বেরিয়ে আসার পথ উভয় দলকেই বের করতে হবে যদি চান। একজন দর্শক আছেন টেলিফোনে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। দর্শক, আপনার নাম জানিয়ে আপনার প্রশ্নটি করুন। আমি আবুল কালাম বলছি শিবচর মাদারীপুর থেকে। জি, আমার প্রশ্ন ওই বিএনপি যে লিডার আছে তার কাছে। আমার প্রশ্ন হচ্ছে, বিভিন্ন যখন জিনিসপত্রের দাম বাড়ে তখন তাদের কোনো আন্দোলন করতে দেখি না, ও দ্রব্যমূল্য অগ্রগতি হলে তখন কোনো আন্দোলন করতে দেখি না। দেখা যাচ্ছে তাদের দলীয় কোনো নেতাকে গ্রেপ্তার করলে আন্দোলন করে। তাদের আন্দোলনটা দেখা যাচ্ছে দলকেন্দ্রিক এবং ব্যক্তি কেন্দ্রিক, কিন্তু জনস্বার্থের কোনো আন্দোলন তারা করে না। এই কারণে কি তারা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে? এটাই তার কাছে আমার প্রশ্ন। বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা সেটা আপনি কখন বুঝবেন? বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিলে, কর্মসূচি পালন করার অনুমতি দিলে। বিএনপি ঢাকা শহরে এবং ঢাকার বাইরে অনেক বড় বড় কর্মসূচি সমাবেশ করার নজির নিকট অতীতে আছে। যেটুকু অনুমতি তাদের যখন দিয়েছে ওটুকুর মধ্যে আছে। আরও আপনি পাবেন যদি একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশনের ব্যবস্থা হয়, তাহলে আপনি বুঝবেন যে জনবিচ্ছিন্ন হয়েছে কিনা। আর বিএনপি এইসব বিষয়ে আন্দোলন কর্মসূচি দেয়নি এটিও সত্য না। আপনি পেছনের পেপার পত্রিকা ঘাটলেও দেখবেন আপনার মেমোরিতে হয়তো নেই, কারণ আপনি একটা বিশেষ চিন্তা নিয়ে এই প্রশ্নটি করেছেন। সেটা আমরা বুঝি, আমরাও কথা বললে যেরকম আপনারা বোঝেন, যতই নিয়ে বলি কোন পক্ষে কে বলছি, আপনারা প্রশ্ন করলেও আমরা বুঝি যে কি উদ্দেশ্যে প্রশ্ন করছেন। সেই ক্ষেত্রে বিএনপি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, আমার মেমোরিতে আছে, আমি নিজে দেখেছি নজরুল ইসলাম খান লিফলেট বিলি করেছেন হেঁটে হেঁটে, বিএনপির তরফ থেকে হয়েছে। হ্যাঁ, তবে এটা সত্য যে বড় আকারে যে প্রোগ্রাম যেইভাবে হওয়া উচিত ছিল, বিএনপিকে এই সরকার তাদের বিএনপি নেত্রীর বাড়ি থেকে বের করে দেওয়া, আদালতের ঘাড়ে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা, বিএনপি নেতা নেত্রীদের যেভাবে জেলে রাখা, যেভাবে ৭৮,০০০ মামলা দেওয়া, যেইভাবে গুম খুন চালানো সব করেছে, সেই ক্ষেত্রে বিএনপি অস্তিত্ব রক্ষার যে আন্দোলন, সেদিকে বিএনপি সোচ্চার যতটুকু পেরেছে, সেই কারণে এটি সম্ভব হয়নি। আর জ্বালাও পোড়াওয়ার যে অভিযোগ আমরা কথায় কথায় করেন, এটা বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একটা বাজে কালচার, যে যখন যারা বিরোধী দলে ছিল তারা সহিংস আন্দোলন বা হরতাল, অবরোধ, সেখানে গান পাউডার দিয়ে মানুষ পোড়ানো, পেট্রোল বোমা এইসব ঘটেছে। এইসব শুধুমাত্র যদি এখন আপনি বিএনপি কর্মসূচি দিয়েছে সেটার সেই সময় ঘটলে তার দায় বিএনপির কাঁধে দেন, তাহলে আওয়ামী লীগ যখন দিয়েছে তখন সেরাটনের ওইখানে যে 11 জন গান পাউডারে পুড়ে মরেছিল, অনেক সহিংসতা করেছে, তার দায় আওয়ামী লীগকে নিতে হবে। এটা কেউ ভালো করে যাদের আমলে হয়েছে। তার মানে আওয়ামী লীগ সমাবেশের অনুমতি দেবে কিনা? সরকার সমাবেশের অনুমতি দিলে বিএনপি সমাবেশ করবে, সরকার আন্দোলন করতে দিলে বিএনপি আন্দোলন করবে, এই কি আপনি বলছেন? বাংলাদেশে একটু সংক্ষেপে বলবেন, আমাকে আরো দুজন বক্তার কাছে যেতে হবে। বাংলাদেশে এই বর্তমান সরকার গণতন্ত্রকে বালুর ট্রাকে বন্দী করে, কখনো কখনো কাঁটাতারের ব্যারিকেডে বন্দী করে, তার মধ্যে আছে। এখন এইটার বাইরে বেরিয়ে যদি আইন ভেঙে বিএনপি করতে চায়, সেইটার পরিণতিও এই বিএনপির বিরুদ্ধে সরকার এবং তাদের দলের লোকজন যে নাশকতা ঘটিয়ে তাদের অনুগত মিডিয়া ব্যবহার করে বিএনপির উপর চাপায়, সেটা নজির 2015 সালে আমরা দেখেছি। কারণ সংবাদ মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে যে ছাত্রলীগ, যুবলীগের ছেলেরা পেট্রোল বোমা সহ ধরা পড়ছে, তাদের কাজ কি? কর্মসূচি বিএনপির। সুতরাং এই দায় যাতে সরকার তাদের উপর চাপাতে না পারে, এই ফাঁদে যাতে ফেলতে না পারে, নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের দিকে। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, তার প্রশ্নটি নেব। দর্শক, আপনার নাম জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম মুশাররফ হোসেন, আমার বাড়ি কুষ্টিয়া। জি জি, আমার প্রশ্ন, আজ কয়েকদিন আমি যেখানে আলোচনা দেখছি সেখানেই শুধু দেখছি যে কালো পতাকা দেখাতে দেয়নি। কালো পতাকা দেখাবে, কোর্ট তো বিচার করছে, কোর্ট সাক্ষী হয়েছে, প্রমাণ হয়েছে, সব করার পরে বিচারে রায় দিয়েছে কোর্ট। তো এখন যদি কালো পতাকা দেখায়, তাহলে কি কোর্টকে দেখানো হয় না জনগণকে দেখাবে? কাকে দেখাবে এনারা কালো পতাকা? এই প্রশ্নটি কার কাছে? তাহলে তো আইনকে অমান্য করা হয়, কোর্ট অবমাননা করা হয়, দেশ রাষ্ট্র
আপনি কি মন্তব্য করছেন নাকি আপনার কোনো প্রশ্ন রয়েছে? না, এখন আমার প্রশ্ন হচ্ছে কালো পতাকা ওনারা কাকে দেখাবে? আচ্ছা, এই প্রশ্নটি কার কাছে? আমার মনে হয় শান্ত ভাইয়ের কাছে। একটু সংক্ষেপে যদি আপনি। হ্যাঁ, কালো পতাকা প্রদর্শনের কর্মসূচি যেটা ছিল সেটা ছিল তার আগের দিন বিএনপি সমাবেশের অনুমতি চেয়েছিল, অনুমতি দেয়নি তার প্রতিবাদে। সুতরাং এটা কোর্টের রায়ের প্রতিবাদে এই কর্মসূচি ছিল না, ক্লিয়ার প্রথম। দ্বিতীয় হচ্ছে ওনার কথা মতোই তো হবে না যে আদালত রায় দিল আর সেই রায় হয়ে গেল। বাংলাদেশে আজকের যে মাননীয় প্রধানমন্ত্রী 111-এর সময় ওনার বিরুদ্ধে চলমান মামলা ছিল 15টি এবং 14টি এবং সেখানে 15,000 কোটি টাকার বেশি অভিযোগ ছিল। সেইটাও তো ওনারা উচ্চ আদালত থেকে কোয়াশ করে নিয়েছেন। আর বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে ছিল 4টি, তার মধ্যে এটি মাত্র 2,10 লাখ টাকার নিজের স্বামীর নামে। সেইটাও সর্বশেষ আদালতের রায় কি বলছে যে ক্ষমতার অপব্যবহার করে টাকা হস্তান্তরে সহায়তা করেছেন। সেইখানে বলেনি ওনারা যে এরকম শুরু থেকে। আর একটি মামলা বিচারাধীন থাকা অবস্থায় রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে থেকে বারবার বলে দেয়া হচ্ছে এতিমের টাকা মেরে খেয়েছে। সেই কথাগুলো কেন বলছেন? মন্ত্রীরা বলছে একদিনের জন্য জেলে যেতে হবে। শান্ত ভাই, আমি জোনায়েদ সাকির কাছে যেতে চাই। জোনায়েদ সাকির কাছে যেতে চাই। নির্বাচন নিয়ে কথা বলছিলেন তিনি শুরুতেই এবং তাকে প্রশ্ন করে আসলে সরাসরি উত্তর পেয়েছিলাম। আশা করি এবারও পাবো, কারণ আরেকজনকে আমার সময় দিতে হবে। যেটা হচ্ছে আপনি ঘোলাটে পরিস্থিতির কথা বলছিলেন, যে একটি ঘোলাটে পরিস্থিতি এই মুহূর্তে সৃষ্টি হয়েছে। সামনে কি হচ্ছে? আপনারা তো রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছেন, আপনারা সামনে নির্বাচনকে নিয়ে আপনাদের পরিকল্পনা কি? মানে আপনারা কি, বিএনপি যেমন বলছে যে আওয়ামী লীগ সমাবেশ করতে দিচ্ছে না, আন্দোলন করতে দিচ্ছে না, দেখা যাচ্ছে তারা অনেকটা আওয়ামী লীগের উপর নির্ভর করছে যে কি হচ্ছে সামনের দিনে। আপনারা কি ভাবছেন? আচ্ছা, ধন্যবাদ। আপনাকে অনেকগুলো কথা বলতে হবে, আপনি আমাকে একটু সময় দিবেন কিনা জানি না। আপনি শুরুতে যে প্রশ্নটা করেছিলেন যে আসলে যে কথাটা আসলে আমরা অফেয়ারে বলছিলাম যে বাংলাদেশের রাজনীতি এখন মনে হচ্ছে যে বিএনপি একমাত্র ফ্যাক্ট। আসলে এই গত 20 দিন ধরে তো বিএনপি এবং বেগম খালেদা জিয়া নিয়ে আলোচনা হচ্ছে। ফলে আওয়ামী লীগের যেমন সকাল বিকাল দুপুর যেভাবে তারা এই একটা জিনিসকে সেন্টার করেছে, সেটা কিন্তু আমি জনায়েদ সাহেবকে আমার একটা আপত্তি আছে। সকাল বিকাল দুপুর কিন্তু প্রেস কনফারেন্স করে না। না, সেটা করে না, সেটা আমি বলছি। কিন্তু আমি বলতে চাইছি যে এইটাকে যেন মনে হচ্ছে যে বেগম খালেদা জিয়া বাংলাদেশ রাজনীতির একমাত্র ফ্যাক্টর। তো সেই জায়গাটা তো তৈরি হয়েছে। এখন ধরুন আমার বক্তব্যটা হচ্ছে এইটা যে মানে কিভাবে আওয়ামী লীগই রাজনীতিটাকে এইভাবে ধরুন যে, যেমন একজন দর্শক প্রশ্ন করছিলেন যে বিএনপি দ্রব্যমূল্য বাড়লে আন্দোলন করে না, তেল গ্যাসের দাম বাড়লে, বিদ্যুতের দাম বাড়লে আন্দোলন করে না, সুন্দরবন নিয়ে মাঠে নামে না, কোনো কিছু নিয়ে। কিন্তু গত 9 বছরে ধরেন আমরা মানে বাংলাদেশের মানুষের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে সামগ্রিক তার ভূত ভবিষ্যতের অনেকগুলো বিষয় নিয়ে আমরা রাস্তায় নেমেছি, মার খেয়েছি, মামলা হয়েছে, জেলেও যাওয়া হয়েছে। কিন্তু জিনিসটা হচ্ছে যে জনগণের আন্দোলন কখনোই মানুষের বিচারের মধ্যে সামনে আসতে পারছে না। কারণ আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের সভা সমাবেশ থেকে শুরু করে তার মানে কর্মকাণ্ডকে এমনভাবে তার এই পুলিশি শাসন কায়েম করে এমনভাবে প্রধান করে তুলছে যে বাকি ইস্যুগুলো নাই হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওইটাই একমাত্র বাস্তবতা। ফলে বাংলাদেশে কিন্তু কোনো গণতান্ত্রিক রাজনীতিও দাঁড়াতে পারছে না। এবং এই জায়গাটা মূলত যে পরিস্থিতিটা সৃষ্টি করছে যে আমাদের দেশে গণতান্ত্রিক রাজনীতি করা সম্ভব না। ফলে মানুষ তখন যে দেশে গণতান্ত্রিক রাজনীতির পরিসর সংকুচিত হয়ে যায়, সেখানে উগ্রবাদের সম্ভাবনা বাড়ে। এই যে রাজনৈতিক মানে একটা সূত্রায়ন, এটা পৃথিবীর সব দেশের ক্ষেত্রে কম বেশি কাজ করেছে। ফলে বাংলাদেশেও সেই পরিস্থিতি থেকে ভয়াবহ আমরা হয়তো ঠেলে দিতে পারি যদি আমরা গণতান্ত্রিক জায়গায় না যেতে পারি। আমি কয়েকটা জিনিস বলি, কয়েকটা প্রশ্ন করি। গণতন্ত্রকে আওয়ামী লীগ এনে দিবে, বিএনপি কে সমাবেশে আওয়ামী লীগ করতে পারে, সবকিছু কি আওয়ামী লীগ করে দিবে কিনা? আপনার প্রশ্নকে আওয়ামী লীগ কিচ্ছু করে দিতে হবে না। আওয়ামী লীগ দেশে পুলিশি শাসনের বদলে দেশে একটা আইনের শাসন জারি করতে হবে। আইনের শাসনটা হচ্ছে এই যে সংবিধানে যা কিছু অধিকার এখনো পর্যন্ত আছে তা সকলের জন্য সমান করতে হবে, সেটা চর্চা করাটা সকলের অধিকার দিতে হবে। একটা সুষ্ঠু নির্বাচন দিতে হবে, সেই নির্বাচনের যে আয়োজনটা হয়ে গেলে তখন আর আওয়ামী লীগকে কিছুই করতে হবে না। আওয়ামী লীগের কাজ করবে, বাকিরা বাকিদের কাজ করবে। কিন্তু সেই জায়গায় প্রশ্ন যে আওয়ামী লীগ কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে তারা নানানভাবে তাদের নিয়ন্ত্রণ কায়েম করেছে। এবং সেই জায়গায় ধরুন জামাত ইসলামী, একটা করে শেষ করি। জামাত ইসলামী 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কাজেই এটা তো এগ্রিড পজিশন যে একটা স্বাধীন রাষ্ট্র যখন কায়েম হয় তখন যারা তার অস্তিত্বের বিরুদ্ধে দাঁড়ায় তার আর ওই নামে রাজনীতি করার অধিকার থাকে না। তো সুতরাং জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিক, জামাত ইসলামী নামে এই দল রাজনীতি করতে পারবে না। এটা 1971 সালের সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তটা কার্যকর করার দিকে আপনি এগিয়ে যান, বাংলাদেশে একটা সমস্যার সমাধান হয়ে গেল। 2 নম্বর হচ্ছে এবার রাজনৈতিক ব্যবস্থা নির্মাণ করেন, সুষ্ঠু নির্বাচন হতে হবে, আইনের শাসন থাকতে হবে, সংবিধান অনুযায়ী দেশ চলতে হবে। কিন্তু এই নয় যে সংবিধান অনুযায়ীটা তখনই বলবো যখন সংবিধান সুবিধা মতো আমি আমার মতো করে পরিবর্তন করে নেব। ধরুন উনি আমাকে জিজ্ঞেস করেছেন কোন ম্যান্ডেট নিয়ে আমি কথা বলছি।
ম্যান্ডেট কথাটা উনি আমি শেষ করি, আমি একটু কথাটা বলি। ম্যান্ডেট বলতে উনি বুঝিয়েছেন যে আমি জনগণের প্রতিনিধি কিনা, পার্লামেন্টে এমপি গেছি না। আমার কথাটা শেষ করি। ইভেন আমি যদি এমপি নাও হই, বাংলাদেশের সংবিধান প্রত্যেকটি নাগরিককে কথা বলার অধিকার দিয়েছে, রাজনীতির বিষয়ে, শাসনতন্ত্র বিষয়ে, রাষ্ট্রের সমস্ত বিষয়ে। কাজেই আমি একজন নাগরিক হিসেবে সাংবিধানিক অধিকার নিয়ে কথা বলছি। ম্যান্ডেট নিয়ে ম্যান্ডেটটা হচ্ছে এই জায়গায় যে আওয়ামী লীগ কোন ম্যান্ডেট নিয়ে 1995 সালে, আওয়ামী লীগ কোন ম্যান্ডেট না, আমি একটু একটা প্রশ্নের উত্তর দেন। সেটা হচ্ছে আওয়ামী লীগ কোন ম্যান্ডেট নিয়ে 1994-95 সালে যে সংবিধান ছিল সেই সংবিধান অনুযায়ী নির্বাচন না করে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গিয়েছিল, যে ম্যান্ডেট নিয়ে গিয়েছিল যে এই নির্বাচন সুষ্ঠু হবে না দলীয় সরকারের অধীনে। এখনো যে আশঙ্কাটা আছে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু হবে না, কেননা সে একই রকম দলীয় সরকারের জায়গাটা কিন্তু আছে। সুতরাং আমরা মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় যদি ঐক্যবদ্ধ হতে চাই, সেটা হচ্ছে গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তাকে যদি আরো ভাগেন, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা সমতা ভিত্তিক সমাজের দিকে এগিয়ে যাওয়া, আত্মমর্যাদাপূর্ণ সার্বভৌম বাংলাদেশ। সেই বাংলাদেশ করতে গেলে আমাদের জাতীয় ঐক্য দরকার, রাজনৈতিক ব্যবস্থার দিক থেকে। আওয়ামী লীগ বিএনপি একদল হয়ে যাওয়া, একসাথে চা খাওয়ার দিক থেকে না। ফলে আপনি মিছিল, মিটিং, সমাবেশ করতে দিবেন, এবং করতে দিলেই আজকে প্রত্যেক দলের রাজনীতির গুরুত্ব কোনটা সেটা বেরিয়ে যাবে। বিএনপি বেগম খালেদা জিয়া নিয়ে কেবল আন্দোলন করে না, জনগণের ইস্যু নিয়ে আসলে জনগণ বিচার করবে, এবং জনগণকে বিচারের সুযোগিতা আওয়ামী লীগ দিচ্ছে না। কারণ এই গণতান্ত্রিক শক্তি মানে গুলি ফুটিয়ে শক্তিশালী হতে পারে না। গণতান্ত্রিক শক্তি শক্তিশালী হতে হলে আমি 3 মিনিট, মাত্র 4 মিনিট বলছি এখন, 3-3.5 মিনিট গণতান্ত্রিক শক্তি গণনা করা হচ্ছে। আমি ধরে দেখছি 3.5 মিনিটে 3.5 কি বলে, একটা গণতান্ত্রিক শক্তি বিকশিত হতে হলে তার জন্য গণতান্ত্রিক পরিসর দরকার। সে তো বন্দুকের নল ফুটিয়ে কিংবা মাস্তানি করে, পেশি শক্তি দিয়ে, কালো টাকা দিয়ে, দুর্নীতি করে নানানভাবে এভাবে বিকশিত হতে পারে না। ফলে আমরা যদি গণতান্ত্রিক পরিসর না রাখি, তাতে এমনকি ধরুন বিএনপি একটা রাজনৈতিক দিক থেকে তার অনেক রকম দেউলিয়াপনার সত্ত্বেও তার যতটুকু রাজনৈতিক চরিত্র আছে সেটাও তো আসলে ডিসম্যান্টেল হবে। তারপরে কোন দিকে যাবে বাংলাদেশটা? সেই জায়গাগুলো সব মিলিয়ে এটা কোনো ইতিবাচক মানে গতি না। সে কারণে আমি বলছি যে আমাদের সংকট আছে, এবং আওয়ামী লীগকে উদ্যোগ নিতে হবে একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশকে কিভাবে একটা গণতান্ত্রিক উত্তরণে আমরা নিতে পারি, তার কন্ডিশন তারা কি মনে করে, অন্যান্য রাজনৈতিক দলগুলো কি মনে করে, এবং সে নিয়ে জাতীয় একটা সমঝোতার জায়গায় পৌঁছানো। সেটা না পৌঁছাতে পারলে, নতুন একটা রাজনৈতিক চুক্তিতে আমরা পৌঁছাতে না পারলে বাংলাদেশের উত্তরণটা ঘটবে না। পিএম মোজাম্মেল হক ভাই, আপনার কাছে আমি জানতে চাইবো, সবার আগে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবং আমাদের দেশের সংস্কৃতিতে আসলে এটা আছে, যদি কোনো নেতা নেত্রী জেলে থাকেন তার জনপ্রিয়তা বেড়ে যায়। আমরা দেখছি বিএনপির আগে যা কর্মসূচি ছিল, এখন কিন্তু সাংগঠনিক তৎপরতা আরো বেড়ে গেছে খালেদা জিয়া জেলে যাওয়ার পরে। আপনি কি মনে করেন যে বিএনপির জনপ্রিয়তা বেড়েছে? আপনাকে ধন্যবাদ। আপনাকে এই প্রশ্ন করার আগে আমার কাছে যে প্রশ্নগুলি আপনি এটার উত্তর দিয়ে তারপর তাদের প্রশ্নের উত্তর দিতে পারেন। শুনেন, কখনো কখনো নিন্দিত হয়, কখনো কখনো জেল খাটলে জনপ্রিয়তা বাড়ে। বেগম খালেদা জিয়া উনি কি মামলায়, কিসের জন্য জেলে গেছেন? উনি কি এই দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করতে যেয়ে উনি জেলে গিয়েছেন? আপনি কি ভুলে গেছেন 2008 সালে 7 এবং 8 111 সরকারের সময় বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন। তখন উনি কালো টাকা সাদা করেছেন জরিমানা দিয়ে। এটি কি দেশবাসী ভুলে গেছে? আপনি বলে গেছেন, আমি বলেছি, উনি বলেছে। এটি কি নৈতিক অবক্ষয় না? একটা দেশের 3 বারের প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করেন জরিমানা দিয়ে। যিনি 3 বার প্রধানমন্ত্রী থাকার পরে কালো টাকা সাদা করতে পারেন, তিনি এতিমের টাকা মেরে খাবেন, এটাই তো স্বাভাবিক, এটাই স্বাভাবিক, এবং সেটাই ঘটেছে। 92 সালে টাকা এসেছে, উনি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, এই পর্যন্ত সেই টাকার কোনো সদ্ব্যবহার করেন নাই, টাকা আত্মসাৎ করেছেন বিভিন্ন নামে। ওনার পার্লামেন্টের মেম্বার ওনার দলের, তার নামে দিয়েছেন, ছেলের নামে দিয়েছেন, এইভাবে দিয়েছেন, এটাকে তছনছ করেছেন, সেটাকে উনি ব্যবহার করেন নাই। এটিকে দেশে আইনের শাসন বলেন? আইনের শাসন যখনই ওনারা সাকিও বলেছেন, সায়ন্তও বলেছেন, আইনের শাসন যখন প্রয়োগ হয় তখনই গা জ্বালা করে। বেগম খালেদা জিয়া কালো টাকা সাদা করেননি নাকি? এটা মিথ্যা কথা। উনি টাকা যে মেরে খেয়েছেন, এটা তো আদালত, এবং সেই রায়ের পর থেকে বিএনপির নেতারা এই পর্যন্ত যতগুলো আন্দোলন করেছেন, আইনের শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আদালতের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আদালতকে অবমাননা করেছেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে মামলা হওয়া উচিত। আদালতের রায়
যে হয়েছে সেটাকে ওনারা যেভাবে আদালতের বিরুদ্ধে কথা বলেছেন সেখানে ওনাদের বিরুদ্ধে আদালতের অবমাননা রায় হয়েছে এবং মিথ্যাচারের একটা সীমানা আছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, আমি সাকিব বলেছেন 83, 84, 93, 94, 95, 96 সালে আন্দোলন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, জনগণ সম্পৃক্ত হয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থায় কিন্তু শেখ হাসিনা ক্ষমতা আসলেন। শেখ হাসিনা 2001 সালের 15 জুলাই, আমাকে বলতে দিতে হবে না, বর্তমান নিয়ে কথা বলি, আমি তো বর্তমান নিয়ে বর্তমান তারা কথা বলেছে সেটা জবাব তো আমাকে দিতে হবে, দিতে হবে তো। সেইটা 2015 সালে শেখ হাসিনা কিন্তু ক্ষমতা শান্তিপূর্ণভাবে হস্তান্তর করেছিলেন, কিন্তু 2001 সালের 1 অক্টোবরে ক্ষমতা গ্রহণ করার পরে বেগম খালেদা জিয়া ক্ষমতা আসার পরে 2006 সালের 25 অক্টোবর ক্ষমতা হস্তান্তর করেছিলেন। উনি অপশন, তার লোককে বসাইতে হবে। তারপরে শেষ পর্যন্ত ইয়াজউদ্দিনকে দিয়ে, প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদ মানে খালেদা জিয়ার ইয়াজউদ্দিনকে দিয়ে রাষ্ট্রপতি, তাকে দিয়ে আরেকদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন, মানুষের অবিশ্বাসের সৃষ্টি করেছেন এবং 111-এর মতো একটি সরকারকে ওনারা নিয়ে এসেছিলেন। ওনার দেশটাকে কোথায় নিয়ে গেছিলেন? এই পার্লামেন্ট এবং দেশের সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা সর্বসম্মতক্রমে এইটাকে সরিয়ে দিয়ে যে ব্যবস্থা নিয়ে আসে সেটাই তো আইনত। এবং আমি এটাই বলেছি সাকিকে, ম্যান্ডেট নিতে হবে। আপনি যেটা আপনার এই কথাটা নিয়ে নির্বাচনে আসেন, নির্বাচনে অংশগ্রহণ করেন, জনগণকে 6 দফার উপরে ম্যান্ডেট নিয়েছিলেন 70-এর নির্বাচনে বঙ্গবন্ধু, তাই না? আমরা ম্যান্ডেট নিয়ে আমরা কিন্তু এটা করেছি। এখন আপনারাও ম্যান্ডেট নেন, আসেন, নির্বাচনে আসেন নাই কেন? এই যে সায়ন্ত বললেন যে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন, কেউ জানে 5%, 42% লোক ভোট দিয়েছে, এটি নির্বাচন কমিশনারের পরিসংখ্যান। এখন উনি যদি গায়ের জোরে মিথ্যাচার করেন, এটা তো অ্যাভারেজ, এক আসন দেওয়া হবে না। এই আলোচনাগুলি আপনি চেক করেছি, তাকে আমাকে জবাব দিতে দেবেন না? আপনি দেবেন না? উনি নির্বাচনে আসলেন না কেন? উনি আগুন সন্ত্রাস করলেন কেন? উনি ভাঙচুর করলেন কেন? শেখ হাসিনা তো খালেদা জিয়ার সাথে কথা বলতে চেয়েছেন, বসেন নাই। নির্বাচনে আসেন, এই অপরাধকে আওয়ামী লীগ দিবে, আসুক, নির্বাচন আসুক, দেশের যে গণতান্ত্রিক ধারা সংবিধান আছে, নির্বাচন আসবে, জনগণ যদি তাদের এত জনপ্রিয়তা থাকে জনগণ ম্যান্ডেট দিবে। তখন যদি নির্বাচনে অনিয়ম হয় সেটা নিয়েও আন্দোলন করতে পারবে। নির্বাচনেই আসবেন না, বোমাবাজি করবেন, সন্ত্রাস করবেন, আগুন দিয়ে জ্বালায় পড়াই দিবেন, এটা তো হতে পারে না। আচ্ছা, সামনে যে জাতীয় নির্বাচনে নিয়ে জনগণের প্রত্যাশা কি, আপনি কি মনে করেন? জনগণ একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায়, অংশগ্রহণমূলক নির্বাচন চায়। অংশগ্রহণমূলক মানে কি সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন চায় জনগণ? জনগণের অংশগ্রহণ, সব দলের দায়িত্ব তো জনগণ নেবে না। আপনার রাজনৈতিক দল, সাকির একটি রাজনৈতিক দলের নেতা, প্রধান ব্যক্তি, সাকির দল নির্বাচনে যাবে কি যাবে না এটা তার দলের নেতারা, নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবে। এখন তো জনগণ বলে দেবে না। এখানে বিএনপি যাবে কি যাবে না, আওয়ামী লীগ যাবে কি যাবে না, আওয়ামী লীগ দলগতভাবে সিদ্ধান্ত নেবে, বিএনপি দলগতভাবে সিদ্ধান্ত নেবে, এটা জনগণ বলে দেবে না। জনগণ যদি তাদের সাকির আদর্শকে, কর্মসূচিকে সমর্থন করে, তার পক্ষে ম্যান্ডেট দিবে, তার পক্ষে ভোট দিবে। বিএনপির পক্ষে যদি দেয় দিবে, আওয়ামী লীগের পক্ষে দিলে দিবে, বা অন্য কোনো রাজনৈতিক দল আরো যারা আছে তাদের পক্ষে দিবে। সেই ম্যান্ডেট নিয়ে তো তাকে ওইটা হবে। সেখানে যদি সেই নির্বাচনে যদি কোনো রকম অনিয়ম হয় তখন প্রশ্ন তুলতে পারে। নির্বাচনে গেলেন না, আগেই প্রশ্ন তুললেন, অমুকের উপর বিশ্বাস করা যায় না আস্থা, তাহলে আস্থাকে আমি খালেদা জিয়ার উপরে রাখবো? আমি শেষ কথাটা আপনার কাছ থেকে শুনতে চাই যে নির্বাচন নিয়ে বিএনপির পরিকল্পনা কি? আওয়ামী লীগের অবস্থান কিন্তু স্পষ্ট, বিএনপি নির্বাচনে যাবে, নির্বাচন করবে, নির্বাচনমুখী দল, গণতান্ত্রিক দল। তবে সেই নির্বাচন বিএনপি বারবারই বলে আসছে এটা আওয়ামী লীগের অধীনে বা বর্তমান সরকারের অধীনে নয়। এরপর এই দুই একটা মোজাম্মেল ভাইয়ের কথা শোনেন, 111 সরকার নাকি বিএনপি নিয়ে এসেছে। তাহলে আওয়ামী লীগ সভানেত্রী কেন শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে বলছিলেন যে সরকার আমাদের আন্দোলনের ফসল? বিএনপি নেতারা এই রায় নিয়ে কথা বলছে, তাতে আদালত অবমাননা হচ্ছে। অথচ প্রধান চিফ জাস্টিসের বিরুদ্ধে আন্দোলন করে লোক দেশ ছাড়া করতে বাধ্য করেছেন, চাকরি ছাড়া করেছেন, তখন আদালত অবমাননা হয় না। দুর্নীতি মামলার সাজা হলে সেটাকে বলছেন 2 কোটি 10 লাখ। বঙ্গবন্ধুর বিরুদ্ধে 1960 সালে দুর্নীতি মামলার সাজা হয়েছিল, তাতে
তার জনপ্রিয়তা কমেনি। দুর্নীতি মামলা রায় হইলেই সেটা সত্য হয়ে যাবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম কোন পথে বিএনপি, অনেক পথেই চলে গেল আমাদের আলোচনা। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল।